আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য প্রতিদিনের মতোই ওয়েলকাম করছি। আর আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পরিপাটি একটা কিচেন দিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। পুরো কিচেনটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে, হাঁড়ি পাতিল সব ধোয়া হয়ে গেছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, কিছু টুকিটাকি বাজার করে এনেছি। এখন সবগুলো বাজার একটু বের করে নিচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। খুব একটা এখন বাজারে যাওয়া হয় না, কারণ বাজার শেষ হয়ে গেলে মানে যখন যেটা শেষ হয় কেয়ারটেকারকে দিয়ে আনিয়ে নেই বা খালাও যেয়ে নিয়ে আসে। আজকে আমি বাজার থেকে ডিম নিয়ে এসেছি আর টুকিটাকি বাচ্চাদের খাবার পেঁয়াজ রসুন আলু এগুলো নিয়ে এসেছি, আর কয়েক রকমের বাদাম নিয়ে এসেছি, কিশমিশ নিয়ে এসেছি। বাজারে গেলে তো মাথায় হাত দিয়ে থাকতে হয়, এরকম একটা অবস্থা, মনে হয় যেন বাজারের সব জিনিসের দামে আগুন লেগেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, এমন কোনো জিনিস নেই যেটার দাম বাড়েনি। সয়াবিন তেলের লিটারে প্রতি লিটারে 10 টাকা করে বেড়ে গিয়েছে, আবারও পেঁয়াজের দামও বেড়ে গিয়েছে, মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। বাজারের টাকা যা নিয়ে যাই তা দিয়ে যা বাজার আগে আনতাম এখন মনে হয় যেন তার অর্ধেক বাজারও পাই না সেই টাকা দিয়ে। ডিমের দামটাও আবার বেড়ে গিয়েছে। তো আসলে দিন দিন মনে হয় যেন সংসার চালানোটা কঠিন হয়ে যাচ্ছে, কি যে হবে আল্লাহই জানে। আবার শুনছি 2023 সালে নাকি দুর্ভিক্ষ হবে, আমার তো শুনেই ভয় লাগছে। কয়েকদিন আগে পেঁয়াজ এনেছিলাম 40 টাকা কেজি, 5 কেজি পেঁয়াজ এনেছিলাম। তো আজকে পেঁয়াজ আনতে হলো 55 টাকা কেজি, 2 কেজি পেঁয়াজ 110 টাকা নিয়েছে। তো অল্পই নিয়েছি, যা একদম না হলেই চলবে না এরকম টাইপের বাজার করেছি। পেঁয়াজ আলু রসুন চাল ডাল মোটামুটি যে সমস্ত বাজারগুলো ঘরে থাকতে টেনশন ফ্রি থাকা যায় সেই সমস্ত বাজারগুলো আর কি করে আনা হয়েছে। আমি যে চালটা খাই সেটা এখন 100 টাকা কেজি হয়ে গেছে, নাজিরশাইল আর কি। তো মনে হচ্ছে এখন থেকে একটু কিপটামি করেই চলতে হবে, কিপটামি না করে চললে সংসার চালানো মনে হচ্ছে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলছি আর এদিক থেকে কিন্তু আমি যা বাজার করে এনেছি সব গুছিয়ে রাখলাম। তো বাজারগুলো গুছিয়ে রাখতে রাখতে প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতেই। যদি কেউ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে আমার এই ভিডিওটি। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। আর অনেক আপুরা জানতে চেয়েছেন আমার এই টিস্যু হোল্ডারটা আমি কোথা থেকে বা কত দিয়ে কিনেছি। তো টিস্যু হোল্ডারের মধ্যে টিস্যুটা লাগাচ্ছিলাম আর এখন মনে পড়লো আর কি, এটা আসলে আপনাদের ভাইয়া ইতালি থেকে এনেছে, সো প্রাইসটা আমি বলতে পারছি না। আর যে বাদাম কিশমিশগুলো নিয়ে এসেছি সেগুলো এখানে একটার পর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্রথমে কিশমিশটা ঢেলে নিলাম, এখন কাজু বাদামটা ঢেলে নিলাম, কাঠবাদামটাও নিয়ে নিব, আর নিয়েছি পেস্তা বাদাম। তো আমি আজকে 3 রকমের বাদাম এনেছি, কিশমিশ এনেছি, সবগুলো একসাথে মিক্সড করব। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে বাদামের কোনো বিকল্প নেই বললেই চলে। নিয়মিত বাদাম খাওয়ার মধ্যে কিন্তু রয়েছে আশ্চর্যজনক অনেক উপকারিতা। বাদামে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি, প্রোটিন, ম্যাগনেসিয়াম সহ আরও অনেক খনিজ উপাদান যা আমাদের শরীরের অনেক উপকারে আসে। নিয়মিত বাদাম খাওয়ার মধ্যে যে উপকারিতাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শরীরের দুর্বলতা কাটিয়ে শরীরকে শক্তিশালী করে। আমরা কিন্তু এখন অনেকেই ওজন কমানোর জন্য অনেক টাকা খরচ করি, অনেক সময় ব্যয় করি, কিন্তু যেটা নাকি বাদামের মাধ্যমে খুব সহজে ওজনটা কমে যায়। নিয়মিত বাদাম খেলে কিন্তু ওজনও অনেক কমে। নিয়মিত বাদাম খেলে কিন্তু হার্ট ভালো থাকে, মস্তিষ্ক সুস্থ রাখে, ব্রেন ভালো থাকে আর কি। আর বাচ্চাদের জন্য তো এই বাদাম খাওয়াটা অনেক বেশি উপকারী, কারণ তাদের ব্রেন অনেক বেশি শার্প হয়। বাদাম খেলে তারা পড়াশোনাটা অনেক মনে রাখতে পারে। আর আমরা কিন্তু সবাই জানি যে কিশমিশ বাচ্চাদের ব্রেন ভালো করে, কিশমিশ খেলে বাচ্চারা পড়াশোনা ভালো পারে। তো আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো বাদাম কিশমিশ মিক্সড করে 2টা কাচের জারের মধ্যে নিয়ে নিয়েছি। বাচ্চারাও খাবে, আমিও খাবো।
আমার তো অনেক হাড়ের প্রবলেম, তো হাড়ের প্রবলেমের জন্য কিন্তু বাদামটা অনেক বেশি উপকারী, ক্যালসিয়ামের অভাবটা দূর করে। তো সেজন্যই আর কি বাদামগুলো এনে একসাথে মিক্সড করেছি। আগে পরেও বাদাম আনা হয়, কিন্তু আপনাদের সাথে এভাবে ডিটেলসে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দেই। আমার যে সকল আপুরা এই বিষয়টা জানে না, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখার পর একটু হলেও জেনে উপকৃত হবে, সেই চিন্তা থেকেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। অনেক কথা বললাম আপনাদের সাথে, কথা বলতে বলতে অনেক কাজও করে ফেললাম। ভিডিওতে হয়তো বা সব কিছু ক্যাপচার করে শেয়ার করা সম্ভব হয়নি, কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছি। এখন চলে এলাম আমি আমার বেডরুমে। মশারিটাও তোলা হয়নি, বিছানাটাও তোলা হয়নি। আর এখন শীত আসতে না আসতেই মশার এত উপদ্রব বেড়েছে যে মশারি ছাড়া রাতে ঘুমানোই যায় না। গরমের মধ্যে কিন্তু মশারি খুব একটা লাগেনি, ফ্যান ছাড়লেই হয়ে যায়, মশা অত লাগে না। কিন্তু এখন একদমই মশারি ছাড়া ঘুমানো যাচ্ছে না। তো মশারি টানানোটা হচ্ছে আমার অনেক বড় একটা প্রবলেম, মানে জায়গা নেই জানলার মধ্যে, মানে বিভিন্ন জায়গায় লাগিয়ে তারপর আর কি ঘুমাতে হয়। রাতের বেলা আপনাদেরকে দেখালে বিষয়টা বুঝতে পারবেন যে কত ঝামেলা করে যে মশারিটা টানাই। তো এখন সব ল্যাপ কাঁথা কম্বলগুলি গুছিয়ে নিয়েছি, পাতলা পাতলা কম্বল কাঁথাই এখনও গায়ে দিয়েছি, এখনও পর্যন্ত কমফোর্ট নামাইনি। তো আজকে ভাবছি একটু নামাবো, নামিয়ে একটু রোদে দিব। আজকে ভাবছি চাদরটাও একটু চেঞ্জ করে দিব। তো কাঁথা কম্বলগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে এগুলো আলমারিতে রেখে দিচ্ছি। আলমারিতে রেখে দিয়ে তারপর আমি চাদরটা চেঞ্জ করব। আর চাদরটা চেঞ্জ করতে করতে এদিক থেকে আমি কয়েকজনের নাম নিয়ে নিচ্ছি, যাদের নাম এখনও নেওয়া হয়নি। তারা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করে রেখেছেন। তো আসলে সবার নাম কিন্তু একসাথে নেওয়া যায় না, এটা বুঝতে হবে আপুদেরকে। তো প্রথমে যে নামটা নিচ্ছি সেটা হচ্ছে ইসরাত জাহান সাদিয়া। শামিমা খাতুন, আপনি রাগ করেছেন আপনার নামটা বলিনি বলে, এই তো আজকে বলে দিলাম। আজিমা সুলতানা, আজিজা সুলতানা, আপনারা ভারতবর্ষ থেকে আমার ভিডিওটা দেখেন, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। কথা বলতে বলতে কাজ কিন্তু করেই যাচ্ছি, কাজ কিন্তু অফ নেই। এখন আমি চাদরটা উঠিয়ে নিলাম আর ভাবলাম তোষকটাও একটু ঝেড়ে নিব আর নিচের ম্যাট্রেসটাও একটু ঝেড়ে দিব। তো ভেবেছিলাম অনেক ব্যাক পেন আমার, এজন্য একটা কার্টুন টাইপের কিছু দিয়ে দিব ম্যাট্রেসের উপরটাতে। ফ্রিজের একটা কার্টুন ছিল আমার জানা মতে, এখন গিয়ে দেখি যে ওই কার্টুনটা ফেলে দেওয়া হয়েছে, গ্যারেজে রাখা হয়েছিল আর কি। তো আর কি করা, এখন আর ওই কার্টুনটা দিতে পারছি না, মানে বিছানাটাকে একটু শক্ত করে নিতে চাচ্ছিলাম। শীত আসাতে মনে হয় ব্যথাটা একটু বেড়ে গিয়েছে। তো যাই হোক, কি আর করবো, পেলাম না কার্টুনটা। এখন আবার তোষকটা বিছিয়ে দিব। আর আজকে তোষকটা একটু উল্টিয়ে বিছিয়ে দিলাম, এক সাইড থাকতে থাকতে কিন্তু কেমন যেন হয়ে যায় একটু, মানে এক সাইডে কেমন হয়ে যায়। তো সেজন্য কয়েকদিন পর পর উল্টিয়ে দিলে কি হয়, সব সাইডগুলো সমান থাকে, দেখতেও ভালো লাগে। তা না হলে এক সাইড একটু মানে নুয়ে যায়, গর্তর মতন হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায় আমার কাছে মনে হয়। নাকি আমার ম্যাট্রেস ব্যবহার করি বলে এরকম হয়, জানি না ঠিক। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কমফোর্টটাও নামিয়ে নিলাম। কমফোর্টটা এখন একটু রোদে পাঠিয়ে দিলাম খালাকে দিয়ে। এখন বিছানার চাদর নিয়ে নিচ্ছি, চাদরটা বিছিয়ে নিব। বিছানাটা গুছানো হয়ে গেছে। এখন আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেটাও আমি আমার এই ঝাড়ুটা দিয়ে একটু হালকা করে ঝেড়ে দিচ্ছি, কারণ ঝাড়ুটা আজকে আমি ওয়াশ করে ফেলবো। এরপর যে ফার্নিচার মোছার ন্যাকড়া আছে সেই ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলের ভিতরটাও অনেক দিন যাবত মোছা হয়নি, তো একটু সব কিছু মুছে গুছগাছ করে নিলাম। ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে যে সকল ভাইয়া আপুরা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন, সেই ভাইয়া আপুদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যদি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আমার পাশে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনুপ্রাণিত করে যাচ্ছেন, সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর ইদানিং কয়েকজন আপু কমেন্ট করছেন যে আপুদের কাছে নাকি আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না, আমার প্রোফাইলে ঢুকে তারপর আমার ভিডিও দেখতে হচ্ছে। তো আমি সেই সকল আপু ভাইয়াদেরকে বলবো, আপনারা হয়তো বা অল অপশনটি সিলেক্ট করে রাখেননি, সেজন্য আমার নতুন ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশন যাচ্ছে না। আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে আপনারা অল অপশনটি সিলেক্ট করে রেখেছেন কিনা। অল অপশনটি সিলেক্ট করে রাখলেই কিন্তু আপনারা আমার নিয়মিত যে ভিডিওগুলো আপলোড হচ্ছে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। আমার বেডরুমটা মোটামুটি গুছগাছ শেষ হয়ে গেছে। এখন কার্পেটটা ঝাড় দেওয়া হয়ে গেলেই সব ক্লিন। এরপর যে বাকি কাজগুলো থাকবে, মানে ঘর পরিষ্কার করার কাজটা, সেটা খালা করে নিবে। তো কার্পেটটাও খালা মাঝে মাঝে ঝাড়ু দেয়, আমিও ঝাড়ু দিয়ে দেই। অনুরাগ আইডি থেকে আপু আপনি দেখতে চেয়েছিলেন আমি কিভাবে কার্পেটটা ক্লিন করি। এই যে এই ঝাড়ুটা দিয়ে শুধু জাস্ট ঝাড়ু দিয়ে নেই, কোনো রকম ওয়াশ করা হয় না এই কার্পেটটা, কারণ এটা 3D কার্পেট, সেজন্য আর কি এভাবে ঝাড় দিয়ে নিলেই হয়ে যায়। আর আমার বেডরুমটা ক্লিন করার পর এক নজরে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। অনেক কাজ শেষ করে এবার কিচেনে এলাম। আর আমি কিন্তু অফ ক্যামেরায় ডাল বসিয়ে দিয়েছিলাম, বাজার থেকে কিছু সবজিও নিয়ে এসেছিলাম, শীতের সবজি। তো সেই সাথে কিছু জলপাইও পেলাম ব্যানগাড়ির মধ্যে, তো জলপাই নিয়ে এলাম। ভাবলাম আজকে জলপাই দিয়ে ডাল রান্না করব। তো ডালটা বসিয়ে দিয়েছিলাম, এখন জলপাইগুলি দিয়ে দিচ্ছি। আজকে বাজার করে যা বুঝলাম, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গিয়েছে, যা একদম কল্পনার বাইরে। কিন্তু সবজির দামটা মনে হচ্ছে একটু কমেছে। 60 টাকা কেজি ছিল আগে সব ধরনের সবজি, তো এখন দেখলাম 40 টাকাতে নেমে এসেছে, তার মানে 20 টাকা কমেছে। তো আমি কিছু শীতের সবজি নিয়ে এসেছি। তো আজকে আমি শীতের সবজি দিয়ে তেল ছাড়া শুটকির তরকারি রান্না করব। আপনাদের সাথে সেই রেসিপিটা ডিটেলসে শেয়ার করব। এখানে আমি চাপা শুটকি নিয়ে নিয়েছি, আর এখানে লাউ শাক আর আলু কেটে নেওয়া হয়েছে, এটাও আমি দিব। আর এখানে নিয়েছি আমি বেগুন, পটল, ফুলকপি আর মূলা, মানে শীতের সবজি আর কি। শীতের সবজি দিয়ে এই চাপা শুটকিটা তেল ছাড়া রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আর যেভাবে সব কিছুর দাম বাড়ছে, এখন থেকে তো মনে হয় তেল ছাড়াই রান্না করতে হবে। তাই এই তেল ছাড়া রান্নাটা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর আমার পুরো রেসিপিটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখন একটা পাতিল নিয়ে নিলাম, আর এগুলো কিন্তু রাইস কুকারের পাতিল। তো একটা পাতিলের মধ্যে আমি সব সবজিগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো আগে পানি দিয়ে ধুয়ে তারপর আবার পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। তো এই তো সবজিগুলো সব এখানে আছে। আর লাউ শাক আর আলুটা যে কেটে রাখা হয়েছে সেটাও দিয়ে দিলাম। সবজিগুলো সব নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি রসুন পেস্ট। আজকে আমি বাটা মশলা দিয়েই এই শুটকির তরকারিটা রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর একদম কম মশলা ইউজ করে কিন্তু এই তরকারিটা রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া। আর চুলার হিটটা আমি এখন অন করে পাতিলটা চুলায় বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে আমি সবজিগুলো প্রথমে সিদ্ধ করে নিব। কোনো রকমের তেল বা পানি কিন্তু আজকের এই তরকারিটাতে আমি অ্যাড করব না। এই তো সবজিগুলো প্রথমে সিদ্ধ করার জন্য লো মিডিয়াম হিটে আমি চুলার হিটটাকে রেখে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো থেকে যে পানি উঠেছে সেই পানিটা দিয়েই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এখন এই পর্যায়ে এসে আমি যে চ্যাপা শুটকিটা ধুয়ে রেখেছিলাম, মানে পুঁটি শুটকি অনেক এলাকায় বলে, সেই শুটকিগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা শুটকি দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিক থেকে আমার চপার কাঁটাটা নিয়ে নিলাম, 7 থেকে 8টা কাঁচামরিচের মতো দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী এখানে কাঁচামরিচটা অ্যাড করা যাবে। আর চপার কাঁটাটা দিয়ে আমি কাঁচামরিচগুলোকে ব্লেন্ড করে নিব, যতটুকু হয় আর কি। চাইলে কিন্তু এই কাঁচামরিচটা পাটায় বেটে দেওয়া যায়। আমার এই চপার কাঁটাটা দিয়েও কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। আপনারা অনেকেই অনেক সময় জানতে চান এটা কোথা থেকে কিনেছি। এটা কিচেন টুলস পেজ থেকে কিনেছিলাম 850 টাকা দিয়ে। আমার এই চপার কাটারটার খুব একটা দাম না, কিন্তু জিনিসটা খুব হেল্পফুল, অনেক মজবুত একটা প্রোডাক্ট। তো এই তো আমার কাঁচামরিচগুলো আমি ব্লেন্ড করে নিলাম আর সবটুকু দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলেই কিন্তু শুটকি তরকারি খেতে ভালো লাগে। তো মরিচের বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া দিয়ে শুটকি, কাঁচামরিচের পেস্ট সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর এরপর খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না, 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এই তো আমার তেল ছাড়া শুটকির তরকারি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই তরকারিটা রান্না করার সময়, আপনাদেরকে কি বলবো, যারা রান্না করেন তারা তো জানেনই কীরকম গন্ধ বের হয়। তেল ছাড়া শুটকির তরকারির গন্ধ শুনলেই মনে হয় যেন এক থালা ভাত নিয়ে বসে যায়। আমার খুব পছন্দের একটা তরকারি। তো আমি কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছি, ভাত টাত কিছুই খাওয়া হয়নি বা কোনো ব্রেকফাস্টও ওইরকম করিনি, কয়েকটা বাদাম খেয়েছিলাম শুধু। তো এখন শুটকির তরকারির গন্ধে আর থাকতে পারছি না, তো একটু ভাত খেয়ে নিচ্ছি। বাচ্চারা, আরিয়ানা আছে বাসায়, কিন্তু বাবু স্কুলে এখনও আসেনি। অনেক মজার এই রেসিপিটা, কিন্তু আপনারা যারা এখনও ট্রাই করেনি আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। আর এখানে কিন্তু শীতের সবজি আপনি আপনার পছন্দ মতো আরও কিছু নিতে পারবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ভাত খাওয়া শেষ করে একটু বারান্দায় এলাম। বারান্দার গাছগুলোতে আজকে পানি দেইনি, পানিটা এখন 2 দিন পর পরই দিচ্ছি। পানিটা যখন একদম শুকিয়ে যায় তখন পানি দেই। চারদিকে ডেঙ্গুর যে অবস্থা, অনেক মানুষ কিন্তু এখনও মারা যাচ্ছে। আর এখন কিন্তু ডেঙ্গুর লক্ষণ চেঞ্জ হয়েছে, মানে বোঝাও যায় না যে ডেঙ্গু হয়েছে। সেজন্য কোনো টবের মধ্যে কিন্তু পানি জমিয়ে রাখা যাবে না, বা ঘরের আনাচে কোনাচে গাছ থাকলে সেগুলো আমি ফেলে দিয়েছি, মানে পানিতে যে গাছগুলো রাখতাম। আর পানিতে থাকলে সেটা চেঞ্জ করে দিতে হবে প্রতিদিনই। আপনারাও কিন্তু এই বিষয়টার দিকে বিশেষভাবে নজর দিবেন, তা না হলে কিন্তু আমরাও বিপদে পড়তে পারি যে কোনো সময়। আমি তো খুব ভয় পাই ডেঙ্গুটাকে। তো যাই হোক, অনেকটা সময় আবার ক্যামেরাটা অন করলাম। একটু বাইরে গিয়েছিলাম, কিছু মেডিসিনের প্রয়োজন ছিল আমার, বাবুর, আরিয়ানার ঠান্ডা লেগেছে, জ্বর। মেডিসিনগুলো নিয়ে এলাম আর সেই সাথে মোগলাই নিয়ে এলাম। আরিয়ানার ঠান্ডা জ্বর, ভাবলাম যে ওর একটু খেলে হয়তো ভালো লাগবে, সেজন্য নিয়ে এলাম। তো দিন শেষে কিন্তু আমরা সারাটা দিন কাজ করি, সারা দিন কিন্তু সংসারের চিন্তা করি, বাচ্চাদের চিন্তা করি, কোনটাতে সংসারের ভালো হবে, কোনটাতে বাচ্চাদের ভালো হবে, এই চিন্তাগুলো করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে যায়। আমরা নারীরা হচ্ছি সংসার আর সন্তান পরিচালনা করার একটা যন্ত্র, দিন শেষে আমার কাছে এটাই মনে হয়। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কোনো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।